বীরভূমের লাভপুর গ্রাম, তাঁর এই জন্মস্থানটিকে তারাশঙ্কর খুব ভালোবাসতেন। গ্রামের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষকে বড্ড বেশি আকর্ষণ করত তাকে। তাদেরই হাসি, কান্না, দুঃখ, বেদনা বারবার এসছে তার সাহিত্যে। আজ আমরা কথা বলবো সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। বিষয় তারাশঙ্করের সাহিত্যে গ্রাম বাংলা। আজ কথা বলবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উদয়চাঁদ দাস ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বাণীরঞ্জন দে। উদয়দা, প্রথমে আপনার কাছে আসবো। শান্তিনিকেতনে তারাশঙ্করের সঙ্গে রবীন্দ্রনাথের যখন প্রথম সাক্ষাৎ হয়, তখন অন্যান্য অনেকজনের সঙ্গে তারাশঙ্করকে রবীন্দ্রনাথ বলেছিলেন যে গ্রামকে গড়ো, গ্রামকে না গড়লে ভারতবর্ষ অচল হয়ে যাবে। আপনার কি মনে হয় যে পরবর্তীকালে রবীন্দ্রনাথের এই কথার প্রভাব পড়েছে তারাশঙ্করের সাহিত্যে? রবীন্দ্রনাথ তো বলবেনই এই কথা, কারণ আমরা তো জানি যে পল্লী মঙ্গল, পল্লী ভাবনা নিয়ে রবীন্দ্রনাথের অজস্র ভাবনা চিন্তা ছিল। হাতে কলমে এই পল্লী মঙ্গল, পল্লী ভাবনা নিয়ে অনেক কাজ তো তিনি করতেও চেয়েছিলেন। তারাশঙ্করকে তিনি আসলে দেখেছেন একজন ভূমিপুত্র হিসাবে, খাঁটি গ্রামের মানুষ হিসেবে। তার লেখার মধ্যে এই খাঁটি গ্রাম বাংলার ছাপটাকে দেখতে পেয়েছেন। আর একজন সাহিত্যিক কীভাবে ভারতবর্ষকে গড়ে তোলা, গ্রাম ভারতবর্ষকে গড়ে তোলার কাজটা করতে পারেন লেখার মধ্যে দিয়ে। তো রবীন্দ্রনাথ যখন এই কথাটা বলছেন, তার আগেই কিন্তু তার লেখালেখির একটা পালা অনেকখানি এগিয়ে গেছে। ধাত্রী দেবতার মতন উপন্যাস, গণদেবতা লেখা হয়ে গেছে। ফলে আমরা ধরে নিতে পারি যে ওই লেখালেখির সূত্রেই রবীন্দ্রনাথ এমন কথা বলবেন থাকবেন। কারণ গ্রামের কথা তো বিভূতিভূষণ সাহিত্যেও এসেছে, বারবার এসেছে, কিন্তু সেখান থেকে তারাশঙ্কর আলাদা কথা। হ্যাঁ, ভেতর থেকে গ্রামকে দেখা, সেক্ষেত্রে গ্রামকে নিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, এটা তারাশঙ্কর লেখায় যেভাবে পেয়েছেন রবীন্দ্রনাথ, হয়তো অন্য কাউকে পাচ্ছেন না বলে এই কথাটা রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। এই ব্যাপারে আমি একটু সংযোজন করি যে তারাশঙ্করের দুটো সত্তা, একদিকে রয়েছে তার সমাজ সংগঠক সত্তা, আরেকদিকে লেখক সত্তা। তো তারাশঙ্কর প্রায়ই তার লাভপুরের আশেপাশে যে গ্রাম, সেখানে ঘুরে বেড়াতেন। বিশেষ করে 1925-26 সালে যখন বাংলাদেশে মহামারী হয়, তিনি তখন বহু গ্রামে ঘুরে বেরিয়েছেন এবং বলছেন যে আমি তাদের অনেক কিছু দান করেছি, অনেক কিছু দিয়েছি, কিন্তু আমি তাদের কাছে কৃতজ্ঞতা ভাজন নই, আমি উপকারী নই, আমি তাদের ভালোবাসার জন। অতএব আমরা যদি শুধু শিল্পী, সাহিত্যিক হিসেবে তারাশঙ্করকে দেখি তাহলে ঠিক হবে না। স্বদেশী আন্দোলনের সূত্রেও তিনি এটা করেছেন। তো তারাশঙ্কর এটা তার একদম যৌবন থেকেই শেষ বয়স পর্যন্ত এটা করে গিয়েছেন। তারাশঙ্করের গল্প উপন্যাসের সংখ্যা তো অনেক, কিন্তু কোনগুলোর মধ্যে আমরা একদম গ্রামের স্পষ্ট ছবি পাচ্ছি? আসলে তারাশঙ্করের গ্রাম বাংলা বাদ দিয়ে উপন্যাস, এটা আমরা ভাবতেই পারি না। এবং রবীন্দ্রনাথ বলেছেন যে একমাত্র তারাশঙ্করই যথার্থ গ্রাম বাংলার গল্প লিখছেন, উপন্যাস লিখছেন। তবুও আমরা দেখব বিশেষ করে তার গণদেবতা, ধাত্রী দেবতা, কবি, কালিন্দী এবং নাগিনী কন্যার কাহিনী, এবং অবশ্যই হাসুলি বাকির উপকথা, এই উপন্যাসগুলোতে আমরা যেমন সমাজের উচ্চবর্ণের মানুষের, তেমনি একেবারে অন্তর্জ সমাজে সেই সব লোকজনের ছবি তিনি বারে বারে তুলে ধরেছেন। তো আমরা বলতে পারি যে তার গ্রাম বাংলার যে সমস্ত লেখালেখি, তার মধ্যে প্রতিনিধি স্থানীয় উপন্যাস এগুলোই। এবং তিনি যে ছোট গল্পগুলো লিখেছেন, সেই ছোট গল্পে দেখবো তার একেবারেই জীবন অভিজ্ঞতা থেকে তিনি তুলে আনছেন। যেমন আগ্রাহের দিঘি, সেখানে আমরা জানি যে তার লাভপুর থেকে 4 মাইল দূরে ধনডাঙ্গা বলে একটা গ্রাম, তারই জমিদারির মধ্যে, সেখানে কালীবাগদির গল্প তিনি শুনেছিলেন, যে ঠ্যাঙাড়ে তার নিজের ছেলেকে মেরে দিয়েছিল ভুলক্রমে। তো সেই ঘটনাক্রমেই তিনি লিখলেন আগ্রাহের দিঘি। এবং তারপরে তো বৈষ্ণব যে আগ্রা নিয়ে ওই রসকলি তো আমরা জানি, এগুলো সবই তার ডাকাতির বিভিন্ন তিনি গল্প শুনছেন, এবং কিছু ডাকাতির তার ছেলেবেলায় ঘটছে তিনি কানে শুনছেন, যে বড় পিসিমা দৌড়ে ছাতে উঠে যাচ্ছেন এবং চিৎকার করছেন, কখনো ঠ্যাঙারে মানুষের পিছনে দৌড়চ্ছে, যান বাঁচাও, যান বাঁচাও। তো তিনি গ্রামের লোকজন তাকে বাঁচাবার জন্য যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারছে না। এগুলো তো তার নিজের চোখে দেখা। গোদরেজ এক্সপার্টের সেলিব্রেশন অফার। গোদরেজ এক্সপার্ট ব্লু প্যাকের সঙ্গে নিন নন ড্রিপ জেল ফর্মুলা যুক্ত গোদরেজ এক্সপার্ট অ্যাডভান্সড ফ্রি। ট্রাই করুন এবার আমাদের তরফ থেকে।
এর আসল ব্যাপারটা কি? নিজেই দেখে নাশ করো, স্টাইল করো, সুন্দর করো। বাজাজ আমন্ড ড্রপসে আছে নারকেল তেলের তুলনায় 300 ভাগ বেশি ভিটামিন ই। কিছু করো বাজাজ আমন্ড ড্রপস দিয়ে। গোদরেজ এক্সপার্টের সেলিব্রেশন অফার। গোদরেজ এক্সপার্ট ব্লু প্যাকের সঙ্গে নিন নন ড্রিপ জেল ফর্মুলা যুক্ত গোদরেজ এক্সপার্ট অ্যাডভান্সড ফ্রি। ট্রাই করুন এবার আমাদের তরফ থেকে। কিছু করো এর আসল ব্যাপারটা কি? নিজেই দেখে নাশ করো, স্টাইল করো, সুন্দর করো। বাজাজ আমন্ড ড্রপসে আছে নারকেল তেলের তুলনায় 300 ভাগ বেশি ভিটামিন ই। কিছু করো বাজাজ আমন্ড ড্রপস দিয়ে। উনি ধাত্রী দেবতার কথা বলছিলেন বা হাসুলি বাঁকের উপর কথা বলছিলেন, সেক্ষেত্রে তো একটা শ্রেণীকে আমরা অস্বীকার করতে পারি না যে বিভিন্ন অন্তজ শ্রেণীর কথা তার সাহিত্যে এসছে, কখনো ডোম, কখনো কাহার, লাঠিয়াল, ডাক হরকরা, এদের সম্পর্কে বহুরূপী যারা সংসারে এরা ঠিক কিরকম ভাবে এসছে? এই এদের জীবনটাই তো তারাশঙ্করের লেখালেখির মধ্যে হয়তো সবচেয়ে বেশি করে এসছে, যেটা বাণীও বলছিলেন যে এদেরকে তিনি সবচেয়ে ভালো করে জানেন। তিনি একটা সামন্তত্মক বংশে জন্ম নিলেও ওই জীবনকে যতখানি না জানেন তার থেকে অনেক ভালো জানেন এই যাদের আমরা বলি কৌম সমাজের মানুষজন, এদেরকে তিনি আরও অনেক বেশি করে জানেন, ভালো করে জানেন। এদের ছবি তার লেখার মধ্যে বারবার তো দেখছি আমরা ঘুরে ফিরে আসছে। তো যাদের জীবিকা বৃত্তি, যে সমস্ত জীবিকা বৃত্তিগুলো আজকে নাগরিক মানুষজনের কাছে অনেকের কাছেই হয়তো খুব ভালোভাবে জানা নেই, সেই ছবিগুলো কিন্তু তারাশঙ্কর ভারী সুন্দরভাবে ধরে দিচ্ছেন। গণকথা দিচ্ছেন, কখনো তার হাসুলি বাঁকে উপকথা দিচ্ছেন, যারা এবং তার গল্পগুলো তো অজস্রভাবে এসেছে। যে শুধু আশা আপনার কি নয়, মনে হয় যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে লেখা, হ্যাঁ এরা কি হারিয়ে যেত যদি তারাশঙ্করের উপন্যাসে না থাকতো? হারিয়ে যেত বলা যাবে না, কারণ বৃত্তি জীবিকা হিসাবে এগুলো এখনো চল আছে, কিন্তু হয়তো তেমন করে আর নেই। এত বৃত্তি বদলের তো একটা বড় ব্যাপার ঘটে গেছে। আমরা জানি যে 20 শতকের ওই যে সময়টা তারাশঙ্কর লেখালেখি করছেন, ওই শুরু করছেন, সেই সময়টাতেই বৃত্তি বদলের একটা বড় ঝোঁক, নগরায়নের দিকে যে ঝোঁক, তার সঙ্গে সঙ্গে বৃত্তি বদলের ঝোঁক তবে হ্যাঁ, তোমার কথা শুনে যেটা বলতে ইচ্ছে করছে যে এটা কিন্তু একটা আর্কাইভ তো নিশ্চয়ই, তারাশঙ্করের লেখালেখি একটা সংগ্রহশালা। এবং সঙ্গে সঙ্গে আমি বলবো যে হয়তো এগুলো কে কারো লেখায় আমরা পেতাম, সংগৃহীত হয়ে থাকতো, ঐতিহাসিকেরা সংগ্রহ করতেন, সমাজতাত্ত্বিকেরা সংগ্রহ করতেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে সহানুভূতি, সমবেদনা, এগুলো কিন্তু আমরা পেতাম না। একবারে উত্তাপ মেশানো জীবনে, মানে বলছেন পরবর্তীকালে সাহিত্যের এরকম ভাবে নেই, এদের কথা কি এরকম নেই? আর নেই বলবো না, কারণ এই জিনিসটা আমরা দেখবো যে 4-এর দশকে গিয়ে আবার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সবচেয়ে ভালোভাবে যে জীবনটা উত্তরাধিকার বহন করছে আমরা দেখি 70 পরবর্তী যে আখ্যান ধারা, আসলে তারাশঙ্কর একটা পথ কেটে দিয়েছিলেন। আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে আছে মাটির কাছাকাছি, ওই মাটির কাছাকাছি মানুষজন যাদেরকে রবীন্দ্রনাথ খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, যে মানুষজনের কথাকে পাওয়ার জন্য আমরা লালায়িত ছিলাম, সেই জীবনের পথটাকে প্রথম তারাশঙ্কর কেটে দিয়েছেন। তারপরে কিন্তু 70 দশকে থেকে দেখি আমরা 70 পরবর্তী আখ্যান ধারাতে যারা লেখালেখি করছেন তারা কিন্তু তারাশঙ্কর কেটে দেওয়া পথেই কিন্তু এগিয়েছেন। তিনি এই ব্যাপারে বলেছিলেন, আমার মনে আছে এই ব্যাপারটা আমি একটু বলতে চাই, যে এই যে অন্তজ সমাজের মানুষগুলোর সঙ্গে মেশার পর তিনি বলেছিলেন যে দেবতার মূর্তি তার ভেতর থেকে যেমন গল্পের মধ্যে সত্যিকারের দেবতা আবির্ভূত হয়, ঠিক একইভাবে এই অন্তজ মানুষগুলোর মধ্য থেকে আমি দেবতাকে বেরিয়ে আসতে দেখেছি। আজকে স্বাধীন চট্টোপাধ্যায়, সৈকত রক্ষিতরা যে গল্প, ভগীরথ মিশ্ররা যে গল্প লেখেন, অমর মিশ্ররা যে গল্প লেখেন, শুরু তো করে দিয়েছিলেন তারাশঙ্কর প্রথম। আমার সাহিত্য জীবন তারাশঙ্করের স্মৃতিকথা, তাই তো? তো সেখানে তিনি বলেছেন যে চরিত্রগুলো আমার গল্প উপন্যাসে এসছে সেগুলো আমার একদম চোখে দেখা। তো সেখানে যেমন অন্তজ শ্রেণীর কথা উদয়দা বলছিলেন, অন্তজ শ্রেণীর কথা উঠে এসছে, এমনি তো জমিদার, কর্তা ব্যক্তি বা মোড়লদের কথাও এসছে, সেটা ঠিক কিরকম ছিল? আমি এক্ষেত্রে একটা তারাশঙ্করের নিজের কথা তুলে ধরতে চাই। তিনি বলেছিলেন যে আমাদের সেই সময় সমাজ ব্যবস্থাটা ছিল ঠিক একটা বড় বটগাছের মতো, তাতে পাতায়, কোটরে, কাণ্ডে নানা রকম কীট পতঙ্গের মতোই সমাজের নানান স্তরের মানুষ, ব্রাহ্মণ, কায়স্থ এবং অন্তজ সমাজের মানুষজন রয়েছে, প্রত্যেকের একেবারে সুনির্দিষ্ট কাজ এবং অবস্থান রয়েছে। তো এই যে তাদের মানে একটা সুস্থিত অবস্থান, এর মধ্যেই আবার দেখব যে বিশেষ করে গ্রামের যেগুলো চণ্ডীমণ্ডপ বা ওই ধরনের কিছু জায়গায় সমস্ত মানুষ মিলিত হতেন, সেখানে যারা সমাজের সজ্জন ব্যক্তি তাদের
সেখানে কথাকে গুরুত্ব দেওয়া হতো, অবশ্যই। সমাজের বিধিবিধানকে সৃষ্টি করা হতো সেখান থেকে। যেমন আমরা সমাজের যে চেহারা। যেমন গণদেবতাতে আমরা দেখছি যে চণ্ডী মণ্ডপকে বলা হচ্ছে সমাজের হৃৎপিণ্ড, তাই। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে নুভরিস অর্থাৎ যারা ভুইফোড় বণিক ব্যবসায়ী, নতুন তারা ধনতন্ত্র। কিভাবে ধীরে ধীরে এই সমস্ত ক্ষমতাগুলোকে কুক্ষিগত করছে এবং সে তো একটা সমাজটা জলসাঘর একটা সমাজটা ভালো ভেঙে চেহারা। ভেঙে যাচ্ছে। সত্যজিৎ রায়ের জলসাঘরে আমরা জলসাঘরের দেখেছি ক্ষেত্রে। যে জলসাঘরে সেখানে মহিম গাঙ্গুলি কিভাবে এই পুরনো জমিদারদের সেই মহিমা সেই ঐতিহ্যকে ভেঙে গুঁড়িয়ে দিতে চাচ্ছে, বলছে যে মরা পাহাড়ের চূড়োকে আমি ভেঙে দিতে চাই। তো এই ব্যাপারগুলো আমরা তারা আসলে তারা সম্পর্কে বোধহয় ওই পরিবারের সন্তান ছিলেন বলেন তার একটা আলাদা সহানুভূতি তো ছিল। সহানুভূতি ছিলেন। তারপরেও একটা ব্যাপার যে যা কিছু বিশাল সেগুলোর প্রতি হারিয়ে গেলেই একটা আমাদের মনের মধ্যে আর ওইটাও বলতে হয় যে দুঃখ পালস এসে অফ দ্য টাইম, যেটা বলতে হয় সময়ের নাড়ি ধরতে পারা, এটা নাড়ি তারা ধরতে সম্পর্কে পারা, ভালো এটা ধরতে খুব- পেরেছে। এই যে এই বদলটা, change of সামন্তবাদ time। যে ক্ষয়ে যাচ্ছে বা অবলুপ্তি ঘটছে, ধনতন্ত্রের যে আবার নতুন দেখা যাচ্ছে, সেটা কি মনে হয় আপনার মানে তারাশঙ্কর ক্ষেত্রে সেটা কি দুঃখজনক হয়েছিল, ট্র্যাজেডি? না, এটা তারাশঙ্করের কাছে আলাদা করে ট্র্যাজেডি বলবো না, কারণ এটা জীবনের ধর্ম, জীবন পরিবর্তমান সমাজ, যে সমাজ মানুষের চারণভূমি, মানুষ বদলায়, সমাজ বদলায়, ফলে যখন এই বদলটা এসে বদলটাকে মানতে হয়েছে। এবং সেই যেহেতু সামন্ততন্ত্র তার একটা বিলুপ্তি ঘটছে এবং সেই পরিবারের সন্তান তারাশঙ্কর, তার একটা কষ্টবোধ তো থাকবেই। সেই সঙ্গে আমার তো জানি আর একটা কষ্টবোধ ছিল, এই সামন্ততন্ত্রকে ছাপিয়ে যে ধনতন্ত্রের উত্থান, সেই পরিবার থেকে তার স্ত্রী এসেছিলেন, ফলে একটা অনিবার্য সংঘাত, যে সংঘাতটা কিন্তু ছিল, তার শ্বশুরবাড়ির সঙ্গে একটা আর্থিক অযোগ ছিল। হ্যাঁ, পরে অবশ্যই সংঘাতটা আস্তে পরে আস্তে সেই সংঘাতটা আস্তে আস্তে কমে প্রশমিত হয়ে গেছে। গোদরেজ এক্সপার্টের সেলিব্রেশন অফার। গোদরেজ এক্সপার্ট ব্লু প্যাকের সঙ্গে নিন নন ড্রিপ জেল ফর্মুলা যুক্ত গোদরেজ এক্সপার্ট অ্যাডভান্সড ফ্রি। ট্রাই করুন এবার আমাদের তরফ থেকে। কিছু করো, এর আসল ব্যাপারটা কি? নিজেই দেখে নাশ করো, স্টাইল করো, সুন্দর করো। বাজাজ আমন্ড ড্রপসে আছে নারকেল তেলের তুলনায় 300 ভাগ বেশি ভিটামিন ই। কিছু করো, বাজাজ আমন্ড ড্রপস দিয়ে। গোদরেজ এক্সপার্টের সেলিব্রেশন অফার। গোদরেজ এক্সপার্ট ব্লু প্যাকের সঙ্গে নিন নন ড্রিপ জেল ফর্মুলা যুক্ত গোদরেজ এক্সপার্ট অ্যাডভান্সড ফ্রি। ট্রাই করুন এবার আমাদের তরফ থেকে। কিছু করো, এর আসল ব্যাপারটা কি? নিজেই দেখে নাশ করো, স্টাইল করো, সুন্দর করো। বাজাজ আমন্ড ড্রপসে আছে নারকেল তেলের তুলনায় 300 ভাগ বেশি ভিটামিন ই। কিছু করো, বাজাজ আমন্ড ড্রপস দিয়ে। উনি তো গ্রামের ছবি বারবার এঁকেছেন, সেখানে অন্তজ মানুষ আছে, সেখানে সমাজপতিরা রয়েছেন, কিন্তু গ্রামীণ যে সংস্কৃতি অর্থাৎ পুজো আচ্চা, ধর্মীয় আচার আচরণ, সেটা ঠিক কেমন ছিল? যেহেতু গ্রাম ভারতবর্ষে ছবি আঁকছেন এবং আমরা তো জানি 12 মাসে 13 পার্বণ, বাংলার 12 মাসে 13 পার্বণ অনিবার্য হবে, তো ফলে ওই পালা পার্বণের ছবি এসছে, ইতু লক্ষ্মীর পুজো, পৌষ লক্ষ্মীর এই যে পুজো, ব্রত কথাগুলো এসছে, হ্যাঁ ব্রত কথা। আমরা তো দেখছি গণদেবতার মধ্যে যখন পদ্ম ইতু লক্ষ্মীর ব্রত উদযাপন করছে, সেই সূত্রে ব্রত কথা একদম সূত্রপাত ঘটিয়েছেন তারাশঙ্কর, দীর্ঘ সবিস্তারে বলে নিচ্ছেন ব্রত কথার কাহিনী বলে নিচ্ছেন। তো ব্রত কথাটা তো অনার্য সংস্কৃতি, তো সেটা কি আপনার মনে হয় হিন্দু সংস্কৃতির সাথে তিনি মিশ্রণ দেখিয়েছেন? এটা একটা বড় বিষয়, এটাকে এই ছোট আধারে ধরানো মুশকিল। তবে হ্যাঁ, একটা তো সম্মিলন তো ঘটেইছে। আমরা তো জানি, যেটা সমাজতাত্ত্বিকেরা বারবার করে বলেছেন, এই কালচারাল যে ডিফারেন্সগুলো আস্তে আস্তে একটা জায়গাতে এসে মিলেছে, বিভিন্নভাবে সংমিশ্রিত হয়েছে। সেই সংমিশ্রিত রূপের ছবি তো আমরা রার বাংলাতেও পাই। এই একই সঙ্গে পাচ্ছি, মানে গ্রামের ছবি বললেই আর তারাশঙ্করের উপন্যাস বললেই বৈষ্ণব সম্প্রদায়ের কথা মনে পড়ে, রসকলির কথা মনে পড়ে, সেখানে বাউলদের প্রসঙ্গ এসেছে। বীরভূম হলো আখড়া, শ্রীপাঠ এবং তন্ত্র সাধনার ক্ষেত্র। তো সেখানে আমরা দেখব যে প্রতি গ্রামে গ্রামে এরকম কোনো আখড়া বা সাধনার ক্ষেত্র ছিল।
তো তারাশঙ্কর এগুলো ঘুরে বেড়াতেন, তিনি নিজে এগুলোকে এটা খুব পছন্দ আশ্চর্য করতেন। ভাবতে না যে বৈষ্ণব ভাবনা শাক্ত ভাবনা শাক্ত দুটো ভাবনা মিশ্রণ, হ্যাঁ। মিশে গেছে। কিন্তু দুটো এসে মিশছে কিন্তু আর বাংলাতে। এবং তার এই ব্যাপারে খুব অভিজ্ঞতা ছিল, কারণ তিনি ওদের সাধন চর্চার সঙ্গে খুব পরিচিত ছিলেন, ওদের মধ্যে মিশে যেতেন। যেমন আমরা একটু আগেই বললাম যে ওই মুর্শিদাবাদ আর বীরভূমের প্রান্তে একটা আখড়া, সেখানে কমলিনীর কুঞ্জ বলতো, কমলিনী বলে একজন আখড়াধারী ছিলেন। তো তারই ওই গল্প অবলম্বনে তাকে দেখে তিনি যে তার যে উপলব্ধি হয়েছিল, সেটা থেকে সৃষ্টি হলো তার প্রথম গল্প রসগোল্লা। রসগোল্লা। আচ্ছা উদয়ন, আমরা তো এতক্ষণ কল্লোলে প্রকাশিত প্রথম কললে আমরা গ্রামের কথা অনেক বললাম, গ্রামের প্রসঙ্গ বারবার এসছে, আমাদের বিষয়ও তাই। কিন্তু আমরা তো দেখছি যে 1930-এর পর থেকে তারাশঙ্কর গ্রাম ছেড়ে এক বাই এক এই আনন্দ চ্যাটার্জি লেনে চলে আসছেন, পরে বরানগরে চলে যাচ্ছেন, কলকাতায় থাকছেন। কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারি না যে তার গল্প উপন্যাসে কখনোই গ্রামের কথা চলে যাচ্ছে না একেবারে, মানে গ্রাম সবসময় রয়েছে। সেটাই তো স্বাভাবিক। সেটা কি স্বাভাবিক? হ্যাঁ, কারণ তারাশঙ্কর তো যেটা আমরা প্রথমেই বললাম যে আক্ষরিক অর্থে ভূমিপুত্র। যে গ্রাম বাংলার থেকে তিনি উঠে এসছেন, সেই গ্রাম বাংলা তার মাটি, তার মা, তাকে তিনি ভুলবেন কি করে? ফলে শরীরটা এসেছে নাগরিক জীবনের মধ্যে, কিন্তু তার মনটা কিন্তু সম্পূর্ণ হয়ে পড়ে আছে কিন্তু গ্রাম বাংলায়। এবং লেখালেখির সূত্রে লেখালেখি প্রকাশ করার জন্য ব্যগ্রতা নিয়ে আর 5 জন মানুষের সঙ্গে মিশবেন, নিজের লেখা পড়াবেন, পরিচিত হবেন, এই আকাঙ্ক্ষা নিয়ে নাগরিক জীবনের মধ্যে আসছেন। কিন্তু তার সমস্ত চেতনাটা পড়ে আছে কিন্তু তার গ্রাম বাংলার মধ্যে, এবং তার সমস্ত প্রাপ্তিটা যেহেতু গ্রাম বাংলায়, ফলে গ্রাম বাংলাই তার লেখার একমাত্র বিষয় হয়ে আসছে। যে জন্য আমরা বলি রাঢ়ের চারণ কবি তারাশঙ্কর। এবং আমরা দেখছি যে কলকাতায় থাকাকালীন যে তার যে নাটক তৈরির যে ব্যাপার, সেক্ষেত্রে তিনি অনেক বিরূপতার সম্মুখীন হচ্ছেন। হ্যাঁ, হচ্ছেন। এবং কোন সময় পাঠকের কাছ থেকে সেটাও কি একটা কারণ গ্রামকে রেখে দেওয়ার? হ্যাঁ, এবং অনেক সময় আমরা তো দেখেছি রবীন্দ্রনাথের কাছেও ফিরতে চেয়েছিলেন, শান্তিনিকেতন ফিরতে চেয়েছিলেন। তো এটা হতেই পারে, একটা আঘাত পেলে সাময়িকভাবে তার মনে হয়েছে। আমরা দেখেছি পুত্রকে চিঠিতে লিখছেন যে সমস্ত লেখালেখি আগুন জ্বেলে দিয়ে তিনি তার গ্রামে ফিরে যাবেন। তো এটা সাময়িক তার মনে হয়েছে, এবং এটা একটা কষ্টের জায়গা। এই কথা লিখেছেন। হ্যাঁ, এই জায়গাটা আমি আসবো যে কদিন আগে, মানে এই যে কলকাতায় তিনি এসছেন, কিন্তু কলকাতায় আসার কিছুদিন আগেই তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ওখানে তিনি স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিলেন, এবং এই সূত্রে রবীন্দ্রনাথকে একটি চিঠিও দিয়েছিলেন। হ্যাঁ, এই ব্যাপারে বলি যে 1939 সালের অক্টোবর মাসে তিনি এই চিঠিটা দিয়েছিলেন। তাতে তিনি শান্তিনিকেতনে একটা ছোট স্থান চেয়েছিলেন, যে আমি ওখানে থাকবো। এটা বুঝতে অসুবিধা হয় না যে তার সেই গ্রাম বাংলায়, বিশেষত জন্মভূমি বীরভূমের প্রতি ভালোবাসাতেই তিনি ওইখানে নীড় শব্দটা ব্যবহার করেছেন, খুব লক্ষণীয়। এবং তিনি কলকাতাতে এসেছেন, আমার মনে হয় যেন এই জলের মাছকে ডাঙায় আনলে যেরকম হয়, তারাশঙ্করের সেই অবস্থা হয়েছিল। এখানে এসেও তিনি, কলকাতাতে এসেও তিনি বহু উপন্যাস গল্প লিখেছেন, সেগুলোতে সবই সেই গ্রাম বাংলার, এক দুটো হয়তো অন্যরকম, কিন্তু অধিকাংশ গল্পই সেখানে। তিনি লিখছেন মহানগরী নাম দিয়ে একটা উপন্যাস, সেই মহানগরীতে কিন্তু তিনি একজন গ্রামের যুবক কিভাবে প্রতিষ্ঠা পেল সাহিত্যের ক্ষেত্রে, তার লড়াইয়ের ক্ষেত্রটা তিনি সেখানে তুলে ধরেছেন। তাই রবীন্দ্রনাথকে যে এই চিঠি দিয়েছেন, এটা খুব আশ্চর্যের নয়। আমার এই কথা আগে সূত্রেই বলি, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে হয়তো এরকম পাঠকের বিরূপতা, ওই কষ্টবোধ, সেখান থেকেও একটা অনেক সময় এরকম একটা ফেরবার ইচ্ছা, একটা চলে যাওয়ার, অনেকগুলো বিষয় একই সঙ্গে মিশে গিয়ে এই ব্যাপারটা হয়েছে। রবীন্দ্রনাথের কাছে তো অনেকেই সেই সময় এও ঠিক, রবীন্দ্রনাথ কি উত্তর দিয়েছিলেন সেটা আমরা জানতে পারি, কারণ রবীন্দ্রনাথের কোনো চিঠি আর আমরা পাই না। আসলে সেই সময় বিশ্বভারতী অর্থাভাব চলছে, তার 1.5 বছর পরেই রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন। সবাইকে তিনি জায়গাও দিতে পারছেন না। তারাশঙ্কর যে সময় সাহিত্য রচনা করছেন, সেই সময় তো মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণও করছেন, কিন্তু তারাশঙ্করের সাহিত্য যে পরিমাণে চলচ্চিত্রায়ন হয়েছে, অন্যদেরটা হয়নি। সেটা কি আপনার মনে হয় গ্রাম বাংলায়? এটা একটা খুব বড় বিষয়। আমাদের সময় খুব কম, সময় শেষ হয়ে এসছে। জাস্ট একটা দুটো কথা এইটা বলা যায় যে তারাশঙ্করের ছবি চলচ্চিত্র পরিচালকদের খুব বেশি আকর্ষণ করতো। তারাশঙ্করের কাহিনী থেকে চলচ্চিত্র হয়েছে প্রচলিত, কারণ একটা বড় কারণ যেটা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে বাণিজ্যিকভাবে সফল হওয়ার জন্য যে উপকরণগুলো দরকার, তারাশঙ্করের লেখাতে কিন্তু প্রচুর পরিমাণে ছিল। তার একটা বড় দিক হচ্ছে ভালো গল্প বলিয়ে, ভালো গল্প লিখিয়ে, মানে এইটার আকর্ষণটা খুব ছিল। এই কারণেই তাকে বোম্বে টকিজে ডাকা হয়েছিল, এবং সেকালে 700 টাকা বেতন দেওয়ার কথা হয়েছিল, কিন্তু তিনি রাজি হননি, লেখালেখির ক্ষতি হবে বলে। এবং যেখানে মনে হয় যে তারাশঙ্করের এই যে গল্প উপন্যাসগুলো চলচ্চিত্রায়ন হচ্ছে, তার পেছনে একটা বড় কারণ, এটা হলো বালজাকের মতো তিনি একেবারে মাটির জীবন্ত চরিত্রকে তুলে আনছেন। নিশ্চয়ই, কিন্তু আরেকটা হচ্ছে নাটক, তার যে নাটক লেখার স্বভাব ছিল, মঞ্চস্থ করার স্বভাব ছিল, এবং এই সঙ্গে একটা সাংগীতিক ব্যাপারও আছে। গান, যে গানগুলো সিকোয়েন্স তৈরি করতে সাহায্য করেছে।
কত সুন্দর সুন্দর গান লিখেছেন, যে গানগুলো আমার মনে হয় এগুলো তার চলচ্চিত্র পরিচালকদের আকর্ষণ করেছে। নিশ্চয় কবি উপন্যাসের কথা তো আমাদের মনে আছে, কি অসাধারণ সমস্ত গান লিখেছেন। তো সেগুলো কিন্তু দর্শক চাহিদার সঙ্গে তার লেখার একটা সাযুজ্য রয়েছে। তবে বাণিজ্যিক ছবি একবার বলবো কেন, আমার দেখেছি বাণিজ্যিক বাইরে গিয়েও সত্যজিতের মতন মানুষ, তপন সিংহের মতন মানুষ, তরুণ মজুমদারের মতন মানুষ, মানে সমস্ত স্তরের দর্শকের জন্য তার গল্পের বা উপাদান আমরা তার গল্প উপন্যাসের মধ্যে পাচ্ছি। খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছিলেন তারাশঙ্কর। নবমীর দিন তিনি সত্য পিতৃহারা অবস্থায় তাকে দেখে অনেকে বলেছিলেন হতভাগ্য। পরবর্তীকালে তার চরিত্র গঠন করেছিলেন তার মা প্রভাবতী দেবী। তিনি গ্রামকে চিনিয়েছিলেন, গ্রামকে চেনাতে শিখিয়েছিলেন, দেশকে চিনিয়েছিলেন। আর তারই কথা, সেই গ্রামেরই কথা বারবার এসছে তার সাহিত্যে। সেদিনের সেই হতভাগ্য বালক তারাশঙ্করের লেখা আমরা সেই জন্য এখনো বারবার পড়ি, বারবার স্মরণ হয় তারাশঙ্করের। সকলে ভালো থাকবেন, নমস্কার।